মহিতবাবুকে একটু মঞ্চে ডাকছি। মহিতবাবুকে আর মহিতবাবুর হাতে আমরা একটা স্মারক সম্মান তুলে দিতে চাইছি এবং সেই স্মারক সম্মানটা তুলে দিচ্ছে আয়োজক সংস্থার পক্ষ থেকে আমাদের কর্ণধার প্রতিষ্ঠাতা মামা। আমি দীপকদাকে ডাকছি। দীপক রায়, চকদিকনগর স্পোর্টস ভিলেজের প্রেসিডেন্ট অমিতাভ চক্রবর্তী, শ্রদ্ধেয় মহিত রণদীপের হাতে আমাদের পক্ষ থেকে একটি শুভেচ্ছা বার্তা তুলে দেবেন। আমি ডেকে নিচ্ছি মাননীয় শ্রী মহিত রণদীপ মহাশয়। শ্রদ্ধেয় সঞ্চালক শ্রী মনোজ ভট্টাচার্য মহাশয়, শ্রদ্ধেয় মামা শ্রদ্ধেয় সুকুমার বাবু, প্রিয় রঞ্জিত দা এবং এখানে যারা উপস্থিত হয়েছেন এই মহাসম্মেলনে, তাদের প্রত্যেকের প্রতি আমার অভিবাদন, শ্রদ্ধা এবং শুভেচ্ছা জানিয়ে আমার কথা শুরু করছি। আমার জন্য সময় কতটা বরাদ্দ? না না, মানে তোকে একটু দিয়ে দিবি, আধ ঘন্টা। আচ্ছা, কারণ রাতও হয়েছে অনেক আর খিদেও পাচ্ছে নিশ্চয়ই, তারপর ঘুমোতে হবে, আবার ভোরবেলা উঠতে হবে। আমি চেষ্টা করবো সংক্ষেপে বলার। প্রথমেই আপনাদেরকে অভিনন্দন যে এরকম একটা উদ্যোগ নিয়েছেন, একটা ঐতিহাসিক দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নিয়েছেন, যেটা সময়ের চাহিদা ছিল। সময়ের চাহিদা এই জন্যই যে শিশুদের তো কোনো ভোট নেই, তাই তাদের কথা বলার মতো কোনো জায়গাও নেই, লোক নেই। বিকেলটা শিশুদের চুরি হয়ে গেছে, ডাকাতি হয়ে গেছে বলাই ভালো। কারণ বিকেলে আমরা বিকেল 4টের সময় আমরা মাঠে ছুটতাম খেলার জন্য। আজকে সত্যি কজন শিশু বিকেলে খেলার সুযোগ পায়? তারা হয় কোনো কোচিং সেন্টারে যায় কিংবা কোনো কিছু শিখতে যায়। স্বতঃস্ফূর্ত খেলা মাঠে গিয়ে সেই সুযোগটা পায় না, তারা তার থেকে বঞ্চিত। স্কুলের সময়সীমাটা ওরকমভাবেই ঠিক করা আছে যাতে মাঠে না পৌঁছয়, এবং বিকেলবেলাটা অবধারিতভাবে সমস্ত প্রাইভেট টিউটার তারা বিকেলেই পড়ান। খোঁজ নিয়ে দেখুন, বিকেল ছাড়া সন্ধেবেলা পাওয়া যায় না টিউটারদের, খুব কম শিক্ষক। যাই হোক, আমরা একটু শুরু করি যে আজকে যে পরিস্থিতি তৈরি হয়েছে, সুকান্ত ভট্টাচার্য, কবি সুকান্ত, তিনি স্বপ্ন দেখেছিলেন যে শিশুদের জন্য বাসযোগ্য এক পৃথিবী রেখে যাওয়ার। একই স্বপ্ন অখিল নিয়োগী থেকে, স্বপন গুরু থেকে, বিমল ঘোষ, গুরুসদয় দত্ত, এর সবাই দেখেছিলেন। আজকে যে পৃথিবীতে আমরা এসে পৌঁছেছি সেটা ঠিক কোথায়, এটা আমাদের ভেবে দেখা দরকার যে কেন এরকম করবো। এই পর্যালোচনাও খানিকটা আত্মসমালোচনাও বোধহয় প্রয়োজন, ভেবে দেখার। এমনটা তো হওয়ার কথা ছিল না। আমি একদম, এক দিদি বলে গেছেন, আপনি বলেছেন যে একেবারে শিশু যখন সে খেতে চায় না, যখন তাকে খাওয়ানো হয় ঝিনুক দিয়ে দুধ, সেই সময়টাতে
সে ঝিনুক দিয়ে খাওয়ানো মুখটা উগড়ে দেয় অনেক ক্ষেত্রে। উগড়ে দেওয়ার পর তাকে আবার খাওয়ানো হয় জোর করে, ঠিক ততটাই যতটা সে উগড়ে দিল, মুখ থেকে বার করে দিল। একটু বড় হওয়ার পর শিশুকে সহজে আর ওইভাবে খাওয়ানো যায় না, কারণ শিশু তখন শিখে নেয় কেমন করে মাকে জব্দ করতে হয়। সে তখন মুখের মধ্যে দুধটা নিয়ে ভেতরে গেলে না আটকে রেখে দেয়, মুখটা বন্ধ করে রেখে দেয়। ঠিক তো? আমি নিজের চোখে খুব কাছ থেকে দেখেছি এই দৃশ্যগুলো, সেই জন্যই বলতে পারছি। যে কোনো খাবার তার মুখে দেওয়ার পর মুখটা বন্ধ করে রেখে দিল, একদম সিল, কিছুতেই সে গিলবেও না, মুখের মধ্যেই আটকে রেখে দিচ্ছে। মা দেখলেন বিপদ, কি করা যায়? তার তো টেনশন বাড়ছে, শিশু খাচ্ছে না। তিনি প্রথমে টেলিভিশন, কিন্তু সব জায়গায় তো টেলিভিশন দিয়ে খাওয়ানো যায় না, টেলিভিশনে কার্টুন নেটওয়ার্ক। পরে যখন হাতের কাছে মোবাইল ফোন এলো, হাতের মুঠোয়, তখন মোবাইলে তিনি কার্টুন কিংবা কোনো ইউটিউব ভিডিও চালিয়ে দিয়ে তিনি দেখাতে শুরু করলেন। শিশু তখন অগ্রাসে গেলে দুটোই, খাবারটাও এবং যে অনুষ্ঠান তাকে দেখানো হচ্ছে সেটাও। গিলতে থাকে সে দুটো, গিলতে 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 এক সময় ওই শিশু চোখ সরালে তার, মানে ওই মোবাইল ফোন থেকে তার চোখ সরানো হতো। আপনি যদি পাশে গিয়ে যদি তাকে টোকাও দেন, নাড়াও দেন, সে আপনার দিকে ফিরেও তাকাবে না, কারণ তার চোখ তখন ওখানেই আটকে রয়েছে। এই শিশু কিছুদিন পর দেখবেন, এটা আমি বলছি যে ওই 1 বছরের পর থেকে ঘটনাটা ঘটতে শুরু করে। এই 3 বছর পর্যন্ত শিশুর যে বয়স, এই বয়সে তার ভাষা শিক্ষা ঘটে। ভাষা শিক্ষার বয়স হচ্ছে 3 বছর বয়স পর্যন্ত। এই বয়সে শিশুকে যখন পরিবারের মানুষ, বাবা মা, যে কোন ঠাকুমা, ঠাকুরদা, তারা যখন মোবাইল ফোনে বসিয়ে দিচ্ছে, তখন সে গোগ্রাসে গিয়েছে সেটা। এর ফলে যেটা হচ্ছে, একটা সমস্যা সাম্প্রতিককালে আমাদের ক্লিনিকে, আমি পেশাগতভাবে সাইকিয়াট্রিক কাউন্সিলর, আমাদের ক্লিনিকে বলতে পারেন যে লাফিয়ে লাফিয়ে বাড়ছে। সেটা হচ্ছে যে 3 বছর পরেও শিশু কথা বলছে না, শিশু কথা বলা শিখছে না। এই অভিযোগ নিয়ে মায়েরা আসছেন, পেডিয়াট্রিশিয়ান যারা শিশু রোগ বিশেষজ্ঞ তারা আমাদের কাছে পাঠাচ্ছে। জিজ্ঞেস করছি, মোবাইল কোন বয়সে ধরিয়েছেন? দেখা যাচ্ছে যে ওই 1 বছরের আগেই। যেটা হচ্ছে যে একটা পার্মানেন্ট ড্যামেজ এই জন্যই যে 3 বছর বয়সের মধ্যে তার যে ভাষা শেখার বয়স, এই বয়সে যদি সে ভাষা না শিখতে পারে, পরবর্তীকালে ওই যে গ্যাপ, ওটা পার্মানেন্ট থেকে গেল। যেটা চিকিৎসা বিজ্ঞানে পারভেসিভ ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার বলে একটা এরিয়া রয়েছে। অটিজম শব্দটা নিশ্চয়ই আপনারা অনেকে শুনেছেন। অটিজম বলে একটা অসুখের দিকে ঠেলে দেবে। এই বিপদটা বেশিরভাগ বাবা মা জানেন না। এটা জানানোটা আপনাদের একটা সুযোগ রয়েছে। আপনারা যেহেতু শিশুদের নিয়ে কাজ করেন, আপনাদের মাধ্যমে আমি চাইবো যে এই তথ্যটা মায়েদের কাছে পৌঁছক, পরিবারের মানুষজনদের কাছে পৌঁছক। এটা এক। ছেলেমেয়েরা এখন দেখবেন যে খেলে, যখন কোনো একটা জায়গায় একসঙ্গে অনেক শিশু জড়ো হচ্ছে, তাদের একমাত্র খেলা হচ্ছে মারপিট। একে অপরের উপর ঝাঁপিয়ে পড়ছে, লাফিয়ে পড়ছে, মারছে, কারো চুল ধরে নেড়ে দিচ্ছে। মানে খেলাটা একটা অ্যাগ্রেশনের একটা বহিঃপ্রকাশ হয়ে উঠছে। কেন? আসলে এখানেও কিন্তু আমাদের একটা বড় ভূমিকা আছে, আমাদের বড়দের। আমরা ওকে টেলিভিশনে কার্টুন দেখা শিখিয়েছি খুব ছোট থেকে।
কার্টুনে সে কি দেখেছে? সে খুব নিরীহ টম অ্যান্ড জেরি মতো কার্টুন দেখেছে। সে দেখেছে ওই ধরনের মিকি মাউস দেখেছে, কিংবা সে দেখেছে সিনচান, এই জাতীয় সব। টম অ্যান্ড জেরি কি খুব নিরীহ? দেখে মনে হয়, ভালো করে যদি ভাবেন, টম অ্যান্ড জেরি পুরোটাই ভায়োলেন্স করা, পুরোটাই। তাই নয় কি? খেলার ছলে, মজার ছলে, কিন্তু পুরোটার মধ্যে হিংসা হিংসা রয়েছে। একটা শিশু সেটা দেখে বড় হচ্ছে শৈশব থেকে, তার মনের মধ্যে কিন্তু ওইটাই ঢুকে যাচ্ছে। সে খেলা মানে ওইটাই করেছে, কারণ সে তো বাইরে গিয়ে খেলার সুযোগই পায় না, তার কাছে খেলা হচ্ছে ওইটাই। এদের সম্পর্কে বাবা মার অভিযোগ যে এরা এক জায়গায় স্থির হয়ে বসতে পারে না, কোনো কিছুতে বেশিক্ষণ মনঃসংযোগ করতে পারে না। একই আমরা তার ইচ্ছের বিরুদ্ধে গিয়ে আমাদের চাহিদা অনুযায়ী তাকে খাইয়েছি বিপুল পরিমাণে, তার প্রয়োজনের যতটা তার প্রয়োজন তার থেকে অনেক বেশি, মানে বিপুল পরিমাণ ক্যালোরি তার ভেতরে ঢুকিয়েছি আমরা, যে ক্যালোরি তার ভেতরে বিপুল পরিমাণে এনার্জি তৈরি করেছে। আবার একই সঙ্গে টেলিভিশনের কার্টুন নেটওয়ার্ক বলুন, মোবাইলের কার্টুন বলুন, ভিডিও গেমস বলুন, যাবতীয় প্রোগ্রাম যেগুলো দ্রুত গতির প্রোগ্রাম, ফাস্ট মুভিং চলন্ত জিনিস, ডিজিটাল স্ক্রিনে দীর্ঘক্ষণ ধরে যদি শিশুকে দেখানো হয় এই ধরনের চলন্ত দ্রুতগতির কোনো প্রোগ্রাম, তাহলে তার মন, তার মস্তিষ্ক সবটাই কন্ডিশন হয়ে যাবে, অভ্যস্ত হয়ে যাবে ওই দুরন্ত গতির সঙ্গে। এরপর সাদা কাগজে লেখা বা ছাপা কোনো কিছুতে চোখ রাখলে সে বিরক্ত বোধ করবে, তার পক্ষে অ্যাটেনশন ধরে রাখাটা মুশকিল হবে, কনসেন্ট্রেট করাটা মুশকিল হবে। এটা ঘটছে, ছেলেমেয়েরা বই পড়তে চাইছে না, কিন্তু বাবা মারা ছড়াটাও ভিডিওর মাধ্যমে শেখাতে চাইছে। ছড়ার মতো জিনিস, যেটাতে মজা আছে, আনন্দ আছে, যেটা পড়ানোর মধ্যে দিয়ে একটা বলা যেতে পারে যে কিছুই নয়, একটুখানি নিজের স্বরকে বদলে নিয়ে যদি পড়ানো যায়, তাহলে মজাটাকে আস্বাদ করতে পারে শিশু। সেই সুযোগটা বাবা মা নিচ্ছেন না। তারা কি করছেন? তারা ভিডিও খুলে রেখে দিচ্ছেন, সেটা তার মাধ্যমে শিশুর ছড়া শেখা চলছে। তো প্রতিনিয়ত যদি ফাস্ট মুভিং অবজেক্টের মধ্যে শিশুকে রেখে দেওয়া হয় ডিজিটাল স্ক্রিনে, তার পক্ষে অ্যাটেনশন কনসেন্ট্রেশনের একটা বড় সমস্যা দেখা দিচ্ছে। দ্বিতীয় যেটা, আরেকটা বিপদের জায়গা বলি, যখন আমরা কোনো গল্পের বই পড়ি, গল্প পড়ি, গল্পের যে বর্ণনা সেটা আমাদের মনের মধ্যে ছবি তৈরি করে, লক্ষ্য করেছেন? করে তো? আচ্ছা, ধরুন একই গল্পের একই বর্ণনা আমরা এখানে যে কজন আছি প্রত্যেকে পড়লাম, আমাদের প্রত্যেকের মনের মধ্যে যে ছবিটা তৈরি হবে সেটা একরকম না আলাদা। কেন আলাদা? আমাদের প্রত্যেকের মধ্যে একজন করে শিল্পী আছে, আর্টিস্ট আছে, যে নিজের মতো ভাবতে পারে, নিজের মতো কল্পনা করতে পারে, নিজের মতো সৃষ্টি করতে পারে। এবার সেই শিল্পীকে আমরা বললাম, বাবু তোমায় অত কিছু ভাবতে হবে না, অত কিছু পড়তে হবে না, তুমি এক কাজ করো, তুমি রিল লেখো, কিংবা ভিডিও গেমস খেলো, বা মোবাইলে গেমস খেলো, বা কোনো একটা ইউটিউব ভিডিও দেখো। সে ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন যদি সেটা নিয়েই ব্যস্ত থাকে, তাহলে সত্যি সত্যি তার ভেতরের যে ভাবনার ক্ষমতা, কল্পনার ক্ষমতা বাড়বে না কমবে?
ভাবনার ক্ষমতা, কল্পনার ক্ষমতা যদি কমে, তাহলে সৃষ্টি করার ক্ষমতা কমে যাবে। তো একজন মানুষের ভাবনার ক্ষমতা, কল্পনার ক্ষমতা, সৃষ্টির ক্ষমতা যদি কমে যায়, তাহলে তার বুদ্ধিমত্তার কি হবে, কতটা বিকাশ হবে ভাবতে বলবো আমি। এই ভাবনাটা আমাদের ভেবে দেখা দরকার। আমরা ছোটবেলায় শুনতাম যে আমাদের মস্তিষ্ক যতটা ক্ষমতা আছে তার মাত্র 10% আমরা ব্যবহার করি। মনে পড়ছে এই কথা আমরা শুনিনি? আজকে কত শতাংশ ব্যবহার করি আমরা? ভেবে দেখুন তো একটু। অনেক কম। আগে আমরা অন্তত 20খানা ফোন নাম্বার বলে দিতে পারতাম। কটা ফোন নাম্বার মনে আছে আজ? আগে কোন একটা বানান সংশয় হলে ডিকশনারি দেখতাম, এখন মোবাইলে আমরা দেখি না, মোবাইল অটো কারেক্ট করে দেয়, ঠিক তো? নিজে নিজে কারেক্ট হয়ে যায়। আচ্ছা, যেটা মোবাইলে কারেক্টেড হলো সেটা কি আমার মস্তিষ্কেও কারেক্টেড হলো? হলো না তো। আমার মস্তিষ্কে কিন্তু ভুলটা থেকেই গেল, তাই না? আর যদিও বা আমরা ডিকশনারি মানে মোবাইলে আমরা ওই ওয়ার্ডটা সার্চ করে গুগল থেকে বানানটা দেখে নিই, তাহলে শুধুমাত্র ওই একটা বানানই আমরা দেখলাম। কিন্তু ডিকশনারি খুললে অন্তত 10খানা বানান আশপাশে চোখে পড়তো, আমাদের কৌতূহলে আমরা দেখে নিতাম, তাই নয় কি? ভাবতে বলবো আমি কম বয়সী ছেলে মেয়েদের সঙ্গে যখন কথা বলি। আচ্ছা, এবার আরেকটা কথা বলি, এই যে এর ফলে কি হচ্ছে, একটা বড় বিপদ, আমাদের নির্ভরতা বেড়ে গেছে অনেক মোবাইলের উপর। আমি মোবাইলটাকে ফেলে দেওয়ার পক্ষপাতী নই, কারণ এটা খুব কাজের। কেমন বলতে পারেন যে ওই মহিনের ঘোরাঘুরির মতোই, মানে সেই গানের যে সারা পৃথিবীটাকে হাতের মুঠোয় এনে দিয়েছে, সংযোগের ব্যবস্থা অসাধারণ উন্নতি ঘটিয়েছে। উনিও বলেছেন যে মোবাইলকে ব্যবহার করার কথা। প্রশ্নটা হচ্ছে ব্যবহার এবং অপব্যবহার। আমি ছেলে মেয়েদের সঙ্গে কথা বলার সময় জিজ্ঞেস করি যে একটু বুকে হাত রেখে বলো তো, সারা দিনে যতটা সময় তুমি মোবাইল ব্যবহার করছো তার কত শতাংশ কাজে আর কতটা অকাজে, কতটা ইউজ কতটা অ্যাবিউজ। ওরা কিন্তু খুব সৎ, বেশিরভাগ ছেলে মেয়ে। তার মানে 5 to 10% ইউজ, বাকিটা অ্যাবিউজ বেশিরভাগ ক্ষেত্রে। খুব কম ক্ষেত্রে আমি অন্যরকম তথ্য পেয়েছি। অনেস্টলি ওরা বলে যে 5 to 10% ইউজ করে, বাকিটা অ্যাবিউজ। যে কোনো অ্যাবিউজেরই তো একটা নেগেটিভ কনসিকোয়েন্সেস আছে, অর্থাৎ ক্ষতিকর পরিণতি আছে। যে কোনো অ্যাবিউজ বা ধরা যাক আমি একটা ওষুধ ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া ইচ্ছে মতো যদি আমি অনেকটা পরিমাণে যদি আমি ব্যবহার করতে শুরু করি, সেটা আমার শরীরের জন্যই দেওয়া, কিন্তু সেটা আমার শরীরকে ভালো লাগবে না খারাপ করবে, ক্ষতি করবে না। মোবাইলটা যদি আমার প্রয়োজনের থেকে অতিরিক্ত ব্যবহার করি, তাতে আমার কি কি লাভ, কি কি ক্ষতি, এই হিসেব কি আমরা করি? আমি এই প্রশ্নটার মুখোমুখি ওদেরকে দাঁড় করাই, আমি ওদের ভাবতে বলি। আমি কখনো বলি না যে মোবাইল ব্যবহার খুব খারাপ, ব্যবহার করো না। আমি শুধু তথ্যগুলো ওদেরকে দিই আর বলি সিদ্ধান্ত তোমার। তুমি যদি মনে করো যে তোমার ভাবনা চিন্তা বাড়ানোর কোনো প্রয়োজন নেই, কল্পনা শক্তির বাড়ানোর কোনো প্রয়োজন নেই, সৃষ্টি করার প্রয়োজন নেই, তুমি যদি মনে করো যে তোমার মেমোরি, তোমার স্মৃতি ধীরে ধীরে তার কার্যক্ষমতা হারিয়ে ফেললে তোমার কোনো কিছু অসুবিধা নেই, তুমি নিশ্চিন্তে মোবাইল ব্যবহার করতে পারো। আমাদের মস্তিষ্ককে ব্যবহার করা যদি আমরা কমিয়ে দিই, কি হবে? মস্তিষ্কের কোষগুলো ধীরে ধীরে তার কার্যক্ষমতা হারাতে থাকবে, কারণ তার প্রয়োজন নেই।
যে কারণে বয়সকালে যখন ডিমেনশিয়া দেখা দেয়, যখন ভুলে যাওয়ার অসুখ দেখা দেয়, আমরা কি বলি? আমরা বলি মস্তিষ্ক ব্যায়াম করতে হবে, মস্তিষ্কের ব্যায়াম করতে হবে। কিভাবে? শব্দ ছক করুন। আমরা বলি শব্দ ছক করতে। কেন? শব্দ ছক হচ্ছে স্মৃতি হাতরে বার করা শব্দটাকে। খবরের কাগজ পড়তে বলি, সারাদিনে কখন কি ঘটলো, কে এলো, কে গেল, কার সঙ্গে কি কথা হলো, সেটা নিয়ে দিনের শেষে কারোর সঙ্গে কথা বলতে বলি। কেন বলি? স্মৃতিটাকে বারে বারে ফিরে দেখা, তাই না? এর মাধ্যমে কি হয়? আমাদের স্মৃতি ধীরে ধীরে সজীবতা ফিরে পায়, তাই তো? আজকে আমি আশঙ্কায় রয়েছি যে আগামী দিনে অ্যালজাইমার নামক অসুখটি হয়তো 40-এ দেখব, এই আশঙ্কা রয়েছে। যেভাবে মোবাইলের উপর বা বিভিন্ন ধরনের ডিজিটাল স্ক্রিনের উপর আমাদের নির্ভরতা বাড়ছে, তাতে আমাদের মস্তিষ্ককে ব্যবহার করার প্রয়োজনটাই হারিয়ে যাবে। আমাদের হাতে লেখার প্রয়োজন তো হারিয়ে যাচ্ছে। ভাবুন তো কজন হাতে লেখেন এখন? হাতের লেখা যেমন করে ভোজ্যপত্র হারিয়ে গেছে এক সময়, তাই না? তারও আগে তো আমরা স্মৃতিতে ছিলাম, সবটাই আমরা মনে রাখতে পারতাম, লেখারও আগে। তো সময়ের সঙ্গে সঙ্গে অনেক কিছু হারিয়ে যায়। হয়তো আমাদের হাতের লেখাও হারাবে কোনো এক সময়। আমরা শুধু টাইপ করতে শিখবো দুটো আঙুল। ভাবতে বলবো যে আমরা ঠিক কোথায় যেতে চাইছি। আমাদের শরীরের এই কাজগুলোকে ব্যবহার করা বন্ধ করে দিয়ে আমাদের লক্ষ্যটা কি? রাষ্ট্র চায় ছেলেমেয়েরা আরো মোবাইলের উপর নির্ভর করুক, ট্যাবের উপর নির্ভর করুক, ল্যাপটপের উপর। তাতে তার সুবিধে আছে। কোথায় সুবিধে বলুন তো? 60-এর দশকে ইউরোপ জুড়ে ছাত্র আন্দোলন একের পর এক ঢেউ আছড়ে পড়েছিল। তখন ওখানকার শাসকেরা কি করেছিল জানেন? কিসের দাবি ছিল তাদের? শিক্ষায় খরচ কমানো, কাজের দাবি, যে আমি পাশ করার পরে যাতে আমি চাকরি পাই, আমার কর্মসংস্থানের নিরাপত্তা দিতে হবে। এটাই ছিল দাবি ছাত্রদের। তখন ইউরোপের শাসকরা আমেরিকাতেও ছড়িয়ে দিয়েছিল মাদক, বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে। চরস, হাসিস, এই জাতীয় বিভিন্ন মাদক সেই সময় কিন্তু ব্যাপক হারে ছড়িয়েছিল। তার পেছনে অনেকেই মনে করে যে রাষ্ট্রের একটা বড় ভূমিকা ছিল, না এটা এইভাবে ছড়াতে পারত না। আমাদের দেশেও গুজরাটের বন্দরে হেরোইনের বড় একটা কি বলা যায়, বেশি সংখ্যায় হেরোইন বাজেয়াপ্ত হয়েছিল। তারপর কোথায় গেল সেটা আমরা জানি না, কিন্তু সেটা উদ্ভব। আমরা জানি যে আজকের শাসক কিন্তু অনেক বুদ্ধিমান। সেটা বুঝেছে যে ওই হেরোইন, চরস সবগুলোর থেকেও কম কাজের নয় এই ডিজিটাল স্ক্রিন, যে কারণে জিও ফ্রিতে দেওয়া হয়। এমনি জিও ফ্রিতে দেওয়ার তো কারণ থাকে, তাই নাকি? সে কারণটা খুব স্পষ্ট। সেটা হচ্ছে যে সে যা পড়াতে চাইবে, সে যা দেখাতে চাইবে, সেটুকুই দেখতে ছেলে মেয়েরা। এটা সে যা বোঝাতে চাইবে সেটুকুই বুঝবে। সে ইতিহাস বলুন, ভূগোল বলুন, রাজনীতি বলুন, সবেতেই তাই। এটা একটা বড় জায়গা।
আর দীর্ঘক্ষণ যদি এর মধ্যে ডুবে থাকে, কটা ছেলে যোগ্যতাবান পেরিয়ে চাকরি খুঁজতে পারবে? আজকের কাগজেই দেখলাম, কোন একটা কাগজে বেরিয়েছে, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর পাঠ্যক্রমের প্রথম পরীক্ষায় 90% ছেলেমেয়ে ফেল করেছে। 90%। সব শাসক চায় না, কারণ তার 3% হলেই যথেষ্ট, তার কাজ চলে যাবে। 90% নিয়ে তার ভাবনা নেই, বরং ফেল করে সুবিধা আছে, ঝান্ডা ধরবে কে? তার সিস্টেমকে চালাতে দরকার। এই জায়গাটায় আমরা দাঁড়িয়ে আছি। আপনাদেরকে আমি বলি, একটা বড় বিপদ আসছে। এই যে সরকারি কলেজগুলোতে যেখানে ছেলেমেয়েরা এখন পড়াশোনা করে, আগামী দিনে এখানে পড়াশোনার সুযোগ কিন্তু থাকবে না। নতুন জাতীয় শিক্ষানীতি খুব স্পষ্টভাবেই ঘোষণা করেছে যে এবার শিক্ষা কিনতে হবে, এবং কি বিপুল অ্যামাউন্টে কিনতে হবে সেটা আমরা এখন কল্পনা করতে পারছি। আগামী দিনে যখন বিপদ আসবে তখন বুঝবো। আমরা এগুলো নিয়ে মাথায় ঘামাই না। আমাদের কাছে এখন সব থেকে বড় সমস্যা যেন আমাদের ধর্ম বিপদে। ধর্মকে বাঁচানোর জন্য আমাদের যাবতীয় দুশ্চিন্তা। বিপদ কিন্তু অনেক রকম ভাবে অনেকভাবে আসছে, এটা ভাববার বিষয়। দিদি বলছিলেন আত্মহত্যার প্রবণতা বাড়ছে ছেলে মেয়েদের মধ্যে, একদম ঠিক। আমাদের পশ্চিমবঙ্গে আত্মহত্যার প্রবণতা আজ নয়, অনেক দিন ধরে বাড়ছে। ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর তথ্য, পশ্চিমবঙ্গ তথ্য দেয় না এখন। সব পশ্চিমবঙ্গের তথ্য পাওয়া যায় না। কতজন কৃষক আত্মহত্যা করলো এই তথ্য নেই। তার কারণ হচ্ছে তথ্য দিলে মুশকিল আছে। বিভিন্ন জায়গাতে আমরা যেটা দেখতে পাচ্ছি যে তথ্যকে নানানভাবে বিকৃত করার চেষ্টা হয়, সঠিক তথ্য পাওয়া যায় না। আত্মহননে পশ্চিমবঙ্গ বেশ ওপরের দিকে, এবং কম বয়সীদের আত্মহননেও বেশ ওপরের দিকে। এটাকে যদি সামলাতে হয় আমাদের এই বিপদগুলো, তাহলে আমাদের শুরু করতে হবে কিন্তু ঘর থেকে লড়াই। আমাদের মানসিক স্বাস্থ্য নিয়ে সচেতনতা বাড়ানো দরকার। কোভিডের সময় আপনারা নিশ্চয়ই জেনেছেন, যে দেখেছেন যে উদ্বেগ, উৎকণ্ঠা, বিষণ্ণতা কি ব্যাপক হারে মানুষের মধ্যে বেড়েছে। কম বয়সীদের মধ্যেও ব্যাপকভাবে বেড়েছে। বলতে পারেন যে কোভিড পরবর্তীকালে ছেলে মেয়েদের মধ্যে মানসিক স্বাস্থ্যের বহু রকমের সমস্যা আমরা দেখতে পাচ্ছি, বহু রকমের। এটা একটা বড় চ্যালেঞ্জের জায়গা, আর সেটাকে সাপোর্ট দেওয়ার জন্য যতটা দরকার ছিল সেই ব্যবস্থা নেই। সেই ব্যবস্থার জায়গা বড় একটা গ্যাপ আছে। আমার মনে হয় যে আপনারা যারা কাজ করছেন, মানসিক স্বাস্থ্যের জায়গাটা একটা গুরুত্বপূর্ণ ক্ষেত্র। শিশুর মন তো বাদ দিয়ে নিশ্চয়ই শিশুর বিকাশ নয়। শিশুর শুধু শারীরিক বিকাশের কথা তো ভাবেননি গুরুসদয় দত্ত কিংবা বিমল ঘোষ বা সুকান্ত ভট্টাচার্যরা। ওরা সার্বিক বিকাশের কথা ভেবেছিলেন। সেই সার্বিক বিকাশের মধ্যে শরীর আর মন দুটোর কথাই ছিল। সেই মনের বিকাশে ক্ষেত্রে আমি একটা কথা বলি, যে সারা পৃথিবীতে শিক্ষা নিয়ে একটা প্রশ্ন উঠে গেছে, যে আমাদের যে শিক্ষা চলছে সেই শিক্ষা বোধহয় ঠিক মতো কিছু হচ্ছে না। যে কারণে একটা কমিশন বসিয়েছিল ইউনেস্কো, ডেলোর্স কমিশন, নাম শুনেছেন হয়তো অনেকেই। ডেলোর্স কমিশনের রিপোর্টে বলা হয়েছিল, তারা বলেছিলেন যে শিক্ষা কেমন হওয়া উচিত আগামী দিনে। বলেছিলেন ডেলোর্স কমিশনের রিপোর্টে
লার্নিং টু নো, জানার জন্য শিক্ষা। লার্নিং টু ডু, কিছু করার জন্য শিক্ষা। লার্নিং টু বি, বিকশিত হয়ে ওঠার জন্য শিক্ষা। লার্নিং টু বি টুগেদার, অর্থাৎ একসঙ্গে বাঁচার জন্য শিক্ষা। কবির আমাদের দেখিয়েছি এককভাবে বাঁচা যায় না। আয়লা দেখিয়েছে এককভাবে বাঁচা যায় না, তাই তো? সুকুমার বাবু আছেন এখানে। সুন্দরবনের মানুষ জানে যে ঝড় এলে কেমন করে বেঁধে বেঁধে থাকতে হয়। আজকে আমরা আসলে বড় বিচ্ছিন্ন, একক মানুষের ক্রমশ ভেঙে গেছি আমরা। আমাদের সন্তানদেরকেও সেরকম ভাবেই যেন তৈরি করেছি, শুধু নিজেরটা নিয়ে ভাবো, শুধু নিজেকে নিয়ে ভাবো। এবং এইটা করতে গিয়ে যেটা করেছি আমরা, যে তাকে ক্রমশ একা করে দিয়েছি, সবকিছু থেকে বিচ্ছিন্ন। সামাজিক কোনো কাজ একটু ভেবে দেখুন তো, যে কৃতি ছেলেটি কথা আমরা ভাবি, সেই কৃতি ছেলেটি কেমন? যে খুব ভালো নম্বর পায় স্কুলে পরীক্ষায়। কৃতি তাদেরই বলা হয়। কৃতি সম্বর্ধনা যখন পাড়ায় পাড়ায় দেওয়া হয়, কাকে দেওয়া হয়? নম্বরের ভিত্তিতে যে কৃতি, পাড়ার কোনো বিপদে আপদে তাকে পাশে থাকতে দেখে। আমি তো বকে যাওয়া, নষ্ট হয়ে যাওয়া রাখালদেরই দেখি, সুবোধ বালক গোপালকে নয়, তাই না? কিন্তু আমার মনে হয় যে রাখালদের বড় দরকার। আপনারা বরং রাখালদের নিয়ে ভাবুন একটু, কিছু যদি করা যায়। গোপালদের দিয়ে কি হবে আমি জানি না, তারা কোম্পানির সিইও হবে কিংবা আরো কিছু হবে। গোপালদের নিয়ে একজন বিখ্যাত কবি একটা কবিতা লিখেছিলেন, আমি সেই কবিতাটা অনুবাদ করেছিলাম। সেই কবি উনি লেখেন ভোজপুরি এবং হিন্দি ভাষায় লেখেন কবিতা, মারা গেছেন, গৌরব পান্ডে। ঠিক কবিতাটা আমার ভালো লেগেছিল বলে অনুবাদ করে রেখেছিলাম। শিশুদের জন্য তৈরি হলো বহু যোজনা, লেখা হলো বহু কবিতা, শিশুদের জন্যই, শিশুদের জন্য খোলা হলো বহু স্কুল, বিলি হলো বহু বইপত্র শিশুদের হাতে হাতে। শিশুরা বড় হলো, যেখানে ছিল সেখান থেকে উঠে দাঁড়ালো শিশুরা। শিশুদের মধ্যে কয়েকজন হলো ব্যবসায়ী, শাসক ও দালাল। তারা হলো অর্থবান আর সুখী। পড়ে থাকা বাকিরা রাস্তায় পাথর ভাঙলো, দোকানে কাপ ধুলো, মদ সাফ করলো, খেলো চড় থাপ্পড়, বাজারের কানাকড়ির মতোই পড়লো গিয়ে নালায়। শিশুদের মধ্যে কয়েকজন বড় হলো, এগিয়ে গেল, আবার বানালো নানা যোজনা। শিশুদের নিয়ে লিখলো কবিতা, বানালো স্কুল, বিলি করলো বইপত্র শিশুদের জন্য। ধন্যবাদ।